মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সত্যি কথা বলছি মা, আমি কোথাও যাব না। শিল্পার কথা শুনে নীলিমা অনেক খুশি হয়ে যায়। এইভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এবং শিল্পার বয়স 21 বছর হয়ে যায়। এরকমই একদিন, আরে শিল্পা, বিয়ের কথা শুনলে তুই এত রেগে যাস কেন? একদিন না একদিন তো তোর বিয়ে দিতেই হবে। মা, তুমি বিয়ের কথা বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না। তাছাড়া কাল আমাদের কলেজে সার্টিফিকেট দেওয়া হবে। তুমি বিয়ের কথা বললে আমি তোমাকে সেখানেও নিয়ে যাব না। তুই নিজের মাকে এত বড় শাস্তি দিবি? এই দিন দেখার জন্য আমি কত বছর থেকে আশা করে বসেছিলাম, আর তুই আমাকে কলেজে নিয়ে যাবি না বলছিস? আরে মা, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি তো এমনি এমনি বলছিলাম। তুমি না গেলে আমিও সার্টিফিকেট নিতে যাব না। এরপর পরের দিন শিল্পা তার মায়ের সঙ্গে নিজের কলেজে পৌঁছায়। কলেজের সকলে বসেছিল, এমন সময় শিল্পাকে স্টেজে ডাকা হয়। অজয় বাবু আমাদের কলেজে অনেক দান করেছেন। আমি অজয় বাবুকে অনুরোধ করব সে যেন এসে আমাদের কলেজের টপার শিল্পাকে তার সার্টিফিকেট দিয়ে দেয়। কিছু সময় পর এক ধনী ব্যক্তি সার্টিফিকেট দেওয়ার জন্য স্টেজের উপরে আসে। তাকে দেখার সঙ্গে সঙ্গে নীলিমা অবাক হয়ে যায়। আরে, এটা তো আমার শ্বশুর মশাই। তার মানে শ্বশুর মশাই শিল্পাকে সার্টিফিকেট দেবে? আমাকে তার সামনে দেখা গেলে চলবে না। কলেজের প্রিন্সিপালের কথা শুনে অজয় বাবু স্টেজের উপরে আসে এবং শিল্পার সার্টিফিকেট তার হাতে তুলে দেয়। তুমি নিজের কলেজে টপ করেছো, বাহ! তুমি নিজের লাইফে অনেক উন্নতি করবে। আচ্ছা, তুমি জীবনে কি করতে চাও? স্যার, আমি ভালো একটা চাকরি করে নিজের মায়ের সেবা করতে চাই। খুব ভালো কথা, তোমার চিন্তা ভাবনা অনেক ভালো। এই নাও আমার অফিসের কার্ড। আমার অফিসে এসে দেখা করে নিও। তোমার মতো কর্মচারী পেলে আমার খুব ভালো লাগবে। আমি তোমার জন্য ভালো চাকরি দেখব। আপনার অনেক ধন্যবাদ স্যার। এরপর শিল্পা তার মায়ের সঙ্গে কলেজ থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। মা, তুমি সার্টিফিকেট নেওয়ার সময় আমার কাছে গেলে না কেন? আমি কত আশা করেছিলাম সার্টিফিকেট নেওয়ার সময় তুমি আমার পাশে থাকবে। আসলে শিল্পা, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাড়ি ফিরে তুমি ভালোভাবে রেস্ট করবে। এরপর শিল্পা এবং তার মা বাড়ি ফিরে আসে। এরকমই একদিন শিল্পা যখন রাস্তা থেকে হাঁটছিল, এমন সময় 30 থেকে 35 বছর বয়সের এক লোক গাড়ি নিয়ে তার কাছে এসে দাঁড়ায়। আরে ম্যাডাম, তুমি কোথায় যাচ্ছ? গাড়িতে বসে পড়ো, আমি তোমাকে ছেড়ে দেব। সরি, আমি আপনার গাড়িতে বসতে পারবো না, আপনি চলে যান। আরে তুমি আমাকে চিনতে পারোনি। আমি অজয় বাবুর ছেলে পিন্টু, যে নিজের অফিসে তোমাকে কাজ দেওয়ার কথা বলেছিল। সে আমার বাবা। সে যাই হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এবার আপনি এখান থেকে যেতে পারেন। শিল্পা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। তুমি আমাকে ভালো করে চেনো না শিল্পা। যেই জিনিস আমার একবার পছন্দ হয়ে যায়, সেই জিনিস যেভাবেই হোক আমি অর্জন করে ফেলি। আজ চলে গেছো, তাতে কি হয়েছে? একদিন তুমি আমার হবেই। হা 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 হা। এই বলে পিন্টু গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে শিল্পা একটি বাগানে গিয়ে চেয়ারের উপরে বসে পড়ে। কিছু সময় বসে থাকার পর এক ছেলে সেখানে আসে। সরি শিল্পা ম্যাডাম, তোমার কলেজের অ্যানুয়াল ফাংশনে আমি যেতে পারলাম না। আসলে সেদিন আদালতে একটা ইম্পর্টেন্ট কেস ছিল। ঠিক আছে, তুমি আদালতে গিয়েই থাকো। এখানে কি করতে এসেছো? আরে ম্যাডাম, তুমি তো আমার হাইকোর্ট, তোমাকে ছেড়ে কিভাবে যেতে পারি? তুমি যাও এখান থেকে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি জানো, কাল রাতে আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমি আদালতে দাঁড়িয়ে আছি এবং তুমি আমার উপর চুরির কেস করেছো। কি রকম চুরি? তুমি আদালতে বলছিলে যে আমি নাকি তোমার মন চুরি করে নিয়েছি। শোনো সাগর, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর থেকে কথা দিলে কথা রাখতে হবে। আরে হ্যাঁ ম্যাডাম, অবশ্যই কথা রাখবো। এরকম ভুল আর কোনোদিন করবো না। এরপর শিল্পা এবং সাগর কিছুক্ষণ পর্যন্ত গল্প করতে থাকে এবং তারপর দুজনেই নিজের নিজের বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে শিল্পা অজয় বাবুর কথা মতো তার অফিসে পৌঁছায়। শিল্পা অজয় বাবুর কেবিনে গেলে পিন্টু কেবিনের বাইরে দাঁড়িয়ে তার কথা শোনার চেষ্টা করে। আরে শিল্পা, এসো এসো, তোমার জন্য একটা সুখবর আছে। শুনলে তোমার খুব ভালো লাগবে। তাহলে কি স্যার আমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, তোমার চাকরির ব্যবস্থা হয়ে গেছে। তুমি এই কোম্পানিতেই কাজ করবে। তোমার মাইনে হবে 20,000 টাকা। আরে বাহ,
20,000 টাকা মাইনে? আমার মা শুনলে অনেক খুশি হয়ে যাবে। আর একটা কথা, অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য তোমাকে এখানে আসতে হবে না। 2-1 দিনের মধ্যে তোমার বাড়িতেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেব। সত্যি অজয় বাবু, আপনি দেবতা। আপনার জন্য আমার চাকরির চিন্তা দূর হয়ে গেল। আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। আমি তোমার উপর কোনো রকম উপকার করিনি শিল্পা। তুমি অনেক ট্যালেন্টেড মেয়ে, তাই আমি তোমাকে চাকরি দিয়েছি। একটা কথা জানো, তোমাকে দেখলে আমার নিজের ছেলের কথা খুব মনে পড়ে। আমার ছেলেও পড়াশোনায় খুব ভালো ছিল। ছিল মানে? তার মানে কি আপনার ছেলে আর বেঁচে নেই? তুমি ঠিক বলেছ। মানুষ বলে মানুষকে তার পাপের ফল পরের জন্মে ভোগ করতে হয়, কিন্তু আমাকে নিজের পাপের ফল এই জন্মেই ভোগ করতে হয়েছে। আমার একটু ভুলের জন্য আমার সুখের সংসার শেষ হয়ে গেল। আর যদি আমার ছেলে বেঁচে থাকতো, তাহলে তোমার বয়সের আমার একটা নাতি নাতনি থাকতো। আপনি আমাকে নিজের নাতনি মনে করুন। হ্যাঁ শিল্পা, আজ থেকে তুমি আমার নাতনি। আমি প্রার্থনা করব তুমি যেন সারা জীবন সুখে থেকো। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যেও। এরপর শিল্পা অফিস রুম থেকে বেরিয়ে পড়ে। শিল্পা যখন অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছিল, এমন সময় পিন্টুও তার পেছন পেছন আসতে শুরু করে। আরে ম্যাডাম, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? একটু দাঁড়াও না। আমি আপনার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। সত্যি রাগী অবস্থায় তোমাকে খুব ভালো লাগে। তোমার মতো সুন্দরী মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। দেখুন মিস্টার, আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি এখান থেকে চলে যান। এভাবে আমার পিছু করবেন না। আমি যা করছি একদম ঠিক করছি শিল্পা। তোমাকে অনুসরণ করাটাই আমার কাজ। আমি জানি একদিন তুমি আমাকে পছন্দ করতে শুরু করে দেবে। এবার আপনি অনেক বাড়াবাড়ি করছেন। মনে হচ্ছে অজয় বাবুকে আপনার ব্যাপারে নালিশ করতে হবে। আরে এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। হয়তো তুমি বাবাকে আমার ব্যাপারে বলার পর বাবা আমাদেরকে নিয়ে চিন্তা করা শুরু করে দেবে। চলো এখনই গিয়ে বাবাকে বলে দাও। পিন্টু এই বলে শিল্পার হাত ধরে নেয়। শিল্পা প্রচন্ড রেগে গিয়ে তার হাত ছাড়িয়ে একটি চড় মেরে দেয়। এরপর শিল্পা সেখান থেকে চলে যায়। এই চড়ের প্রতিশোধ আমি নেবই। এবার আমাকে অন্য রাস্তা দেখতে হবে। এত সহজে আমি শিল্পাকে ছাড়বো না। পিন্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে শিল্পা তার বয়ফ্রেন্ড সাগরের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করে। কি ব্যাপার শিল্পা, আজ তোমাকে অনেক হ্যাপি মনে হচ্ছে? একটা সুখবর আছে, আমি 20,000 টাকা মাইনের চাকরি পেয়ে গেছি। আরে বাহ, তুমি তো অনেক লাকি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেলে। আমার অবস্থা দেখো, উকিল হওয়ার পরেও বিয়ের জন্য একটা মেয়ে পর্যন্ত পেলাম না। মেয়ের সঙ্গে কথা না বলে মেয়ের মায়ের সঙ্গে কথা বলো, তাহলে হয়তো কাজ হয়ে যেতে পারে। তুমি নিজেই তোমার মায়ের সঙ্গে কথা বলে নিচ্ছ না কেন? আমার লজ্জা করে। তাহলে কি তুমি আমাকে নির্লজ্জ মনে করেছো? আমি কিভাবে তোমার মায়ের সঙ্গে কথা বলবো? এমনিতেই আমি শুনেছি উকিলরা একটু নির্লজ্জ হয়, তোমাদের আবার লজ্জা কিসের? কি বললে? আমি নির্লজ্জ? আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা সাগর, তুমি সেই বয়স্ক চাকরকে তোমার বিয়ের কথা বলার জন্য পাঠিয়ে দিলে হয় না? আর কোনোদিন তাকে চাকর বলবে না শিল্পা। আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করি। তাহলে সেই লোকটা কে? এটা আমিও তাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি শিল্পা, কিন্তু আমি এটা জানি যে সে অনেক দুঃখী মানুষ। আজ থেকে 21 বছর আগে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আমার বাবা তাকে বাঁচিয়েছে। তখন থেকে সেই লোকটা আমাদের সঙ্গে আছে। সে আমাকে তার ছেলের মতো ভালোবাসে। আমার বিয়ে দেখার তার অনেক ইচ্ছা আছে। বয়স্ক মানুষের ইচ্ছে পূরণ করে দিতে হয় সাগর, বিয়ে করতে আর দেরি করো না। তাই নাকি? চলো আমি তোমাকে সেই কাকার সঙ্গে আলাপ করিয়ে দিই। সাগর এই বলে শিল্পাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সেই বয়স্ক মানুষের সঙ্গে তারা আলাপ করিয়ে দেয়। কি করছো কাকা? আরে সাগর এসেছো? কাকা, আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। মানে এর সঙ্গে তোমাকে আলাপ করানোর জন্য এনেছি। আরে তুমি কিছু বলো না শিল্পা। আমি কেন বলবো, তুমি বলো। আর কাউকে কিছু বলতে হবে না। তোমাদের না বলাতেই আমি বুঝতে পেরে গেছি তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভালো মানাচ্ছে। তোমাদের বিয়ে হলে আমি খুব খুশি হব। কিন্তু কাকা, শিল্পা বলছে তোমাকে গিয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে হবে। আরে সাগর, তুমি তো জানো আমি বাইরে কোথাও যাই না। শিল্পা মা, তুমি নিজেই তোমার মায়ের সঙ্গে কথা বলে নিতে পারো তো। আপনি কি বলছেন কাকা? আমি যদি নিজের মুখে নিজের বিয়ের কথা বলি তাহলে মা আমাকে অনেক রাগারাগি করবে। আচ্ছা এই ব্যাপার, আমি যদি তোমার বিয়ের কথা বলতে যাই এবং তোমার মা যদি আমাকে রাগারাগি করে তাহলে কি হবে? আপনি বয়সে আমার মায়ের থেকে বড়,
আমার মা আপনার ছোট বোনের মতো। ছোট বোন কি দাদার উপর কোনোদিন রাগারাগি করতে পারে? তুমি ঠিক বলেছ শিল্পা। ঠিক আছে, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে যাব। তাহলে কবে যাবে কাকা? তুমি চিন্তা করো না সাগর, আমি কালকেই যাব। এরপর সাগর এবং শিল্পা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শিল্পা যখন তার মায়ের সঙ্গে বাড়ির বাইরে বসে কিছু কাজ করছিল, এমন সময় সাগরের কাকা সেখানে আসে এবং দূর থেকে শিল্পার মাকে দেখে অবাক হয়ে যায়। আরে, এটা তো আমার বোন নীলিমা। আমি কোন মুখ নিয়ে তার সঙ্গে দেখা করতে যাব? তার খারাপ সময়ে আমি তার পাশে এসে দাঁড়াতে পারলাম না। তাছাড়া এখন আমার এমন অবস্থা, সে আমাকে দেখলে অনেক কষ্ট পাবে। আমি নীলিমাকে আবার কষ্ট দিতে চাই না। আমার উপর খুনের মামলাও আছে। এসব কথা জানতে পারলে নীলিমার হাসি খুশি জীবন শেষ হয়ে যাবে। এদের ভালোর জন্য আমাকে এখান থেকে চলে যাওয়া দরকার। সুরেশ এসব কথা ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। এরপর সুরেশ এক লোকের কাছে গিয়ে তাকে এক চিঠি লিখে দেওয়ার জন্য বলে। হ্যাঁ বলুন, আপনার জন্য কি লিখতে হবে? লিখুন, বাবা সুরেশ, আমার জীবনে অনেক কথা আছে যেটা আজ পর্যন্ত আমি তোমাদের কাছে লুকিয়ে রেখেছিলাম। আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, তার জন্য আমার দুঃখ হচ্ছে, কিন্তু এটা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই। সুরেশ নিজের চিঠি লেখাতে থাকে। অপরদিকে সেদিন বিকাল বেলায় শিল্পা যখন বাড়িতে ছিল, এমন সময় এক লোক সেখানে এসে দরজার বেল বাজায়। এরপর শিল্পা গিয়ে দরজা খোলে। হ্যাঁ বলুন, আপনার কাকে চাই? আপনি কি শিল্পা? হ্যাঁ, আমি শিল্পা। আমি অজয় বাবুর অফিস থেকে এসেছি। অজয় বাবু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আপনাকে ডেকেছে। দেখুন, এখন আমার মা বাড়িতে নেই, বাইরে গেছে। মা বাড়ি ফিরলে আমি তারপর যেতে পারবো। আপনি স্যারকে গিয়ে বলে দিন আমি কালকে যাব। কাল তো অজয় বাবু একটা বিশেষ কাজের জন্য অন্য জায়গায় যাবেন, ফিরতে অনেক সময় লেগে যাবে। তাছাড়া আপনার বেশি দেরি হবে না। আমি গাড়ি নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে আবার বাড়িতে পৌঁছে দেব। লোকটির কথা শুনে শিল্পা রাজি হয়ে যায় এবং তার গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। শিল্পা যখন গাড়ি করে যাচ্ছিল, এমন সময় রাস্তায় তার মাকে দেখতে পায়। গাড়িটা একটু থামান, আমার সামনে আমার মা দাঁড়িয়ে আছে, আমি মাকেও সঙ্গে নিয়ে নেব। এই গাড়ি আর থামবে না ম্যাডাম, পিন্টু বাবু আমাকে পাঠিয়েছেন। এবার গাড়ি তার ফার্ম হাউসে গিয়ে থামবে। এসব তুমি কি বলছো? মা, মা, এই লোকটা জোর করে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। গাড়ি থামাও, আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও বলছি। নীলিমা এই বলে গাড়ির পেছন পেছন ছুটতে শুরু করে দেয়, কিন্তু গাড়ি থামানো হয় না। নীলিমা যখন ছুটে ছুটে যাচ্ছিল, এমন সময় সুরেশ তাকে দেখে ফেলে। নীলিমা এভাবে গাড়ির পেছনে ছুটছে কেন? আরে, গাড়ির ভিতরে শিল্পা বসে আছে, নিশ্চয় কোনো রকম বিপদ হয়েছে। আমাকে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। সুরেশ এই বলে নীলিমার পেছন পেছন ছুটতে শুরু করে। কিছু সময় পর গাড়ি পিন্টুর ফার্ম হাউসে গিয়ে থামে। এরপর সেই লোকটি শিল্পাকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং বাড়ির বাইরে বেরিয়ে আসে। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সোজাভাবে যারা আমার কথা শোনে না, তাদেরকে আমি এইভাবে জব্দ করি। পিন্টু এই বলে শিল্পার কাছে যাচ্ছিল, এমন সময় নীলিমা বাড়ির ভেতরে চলে আসে। নীলিমাকে দেখে শিল্পা ছুটে তার কাছে আসে। তোমাকে কে এখানে আসতে দিল? কে তুমি? পিন্টু, তুই? আমি তোমাকে চিনতে পারলাম না, কে তুমি? তুই যদি জানতে পারিস আমি কে, তাহলে লজ্জায় জলে ডুব দিয়ে মরে যাবি। তুই নিজের পরিবারের মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিলি। এত তাড়াতাড়ি আমার চেহারা ভুলে গেছিস? নিজের বৌদিকে চিনতেই পারছিস না? কি বললে? তুমি আমার বৌদি? হ্যাঁ, তোর নীলিমা বৌদি, তোর সেই বৌদি যে তোকে মায়ের মতো ভালোবাসা দিয়েছিল। এই শিল্পা তোর সেই দাদার মেয়ে, যাকে তুই নিজের বাবার মতো মনে করতিস। এত সহজে সব সম্পর্ক ভুলে গেলি? কিসের সম্পর্ক? তুমি কোন সম্পর্কের কথা বলছো? আমি তো অনাথ ছেলে, আমি ওই বাড়ির কেউ নই। তারা শুধুমাত্র আমাকে মানুষ করেছে। তবে তুমি যদি চাও, এখন আমাদের মধ্যে সম্পর্ক হতে পারে। আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারি। পিন্টুর কথা শুনে নীলিমা প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। তুমি একজন মহিলা, তাই আমি তোমার গায়ে হাত তুলবো না, কারণ মহিলাদের গায়ে হাত তোলা আমি পছন্দ করি না। তোমার জন্য আমার বন্দুকটাই যথেষ্ট। পিন্টু এই বলে পকেট থেকে একটি বন্দুক বার করে এবং শিল্পার হাত ধরে টানাটানি করতে শুরু করে।
এবং তার হাত থেকে বন্দুক কেড়ে নেয়। খবরদার পিন্টু, চুপচাপ আমাদেরকে এখান থেকে যেতে দে, না হলে আজ আমি তোকে শেষ করেই ফেলবো। নাটক করো না, এটা তোমার কাজের জিনিস নয়। চুপচাপ বন্দুকটা আমার হাতে দিয়ে দাও। মনে হচ্ছে তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে পিন্টু। তোকে একবার বোঝালাম, কিন্তু তুই এখনো বুঝতে পারিসনি। তুই যদি এখনো ঠিক না হোস, তাহলে বাধ্য হয়ে আমাকে গুলি চালাতে হবে। কি বললে? তুমি গুলি চালাবে? গুলি চালানোর জন্য সাহসের প্রয়োজন, সেই সাহস তোমার মধ্যে নেই। তুই একটা মায়ের সাহসের ব্যাপারে ধারণা করতে পারবি না পিন্টু। একটা মা ইচ্ছে করলে সবকিছুই করতে পারে। নিজের সন্তানের রক্ষার জন্য একটা মা নিজের প্রাণেরও মায়া করে না। এসব ফালতু কথা বন্ধ করো, চুপচাপ বন্দুকটা আমার হাতে দিয়ে দাও বলছি। পিন্টু, পেছনে যা বলছি। আমার কাছে আসার চেষ্টাও করবি না, আমি তোকে সাবধান করছি কিন্তু। পিন্টু নীলিমার কোনো কথাই শোনে না এবং তার হাত থেকে বন্দুক নেওয়ার জন্য তার কাছে যেতে থাকে। এরপর নীলিমা বাধ্য হয়ে তার উপর গুলি চালিয়ে দেয়। গুলি লাগার সঙ্গে সঙ্গে পিন্টু সেখানেই পড়ে মারা যায়। এরই মধ্যে সুরেশও সেখানে চলে আসে। এ কি নীলিমা, এটা তুই কি করলি? দাদা, তুমি বেঁচে আছো? এতদিন তুমি কোথায় চলে গিয়েছিলে দাদা? তুমি জানো, পিন্টু শিল্পার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাচ্ছিল। তাকে মারা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে, এই বন্দুকটা আমার হাতে দে। এবার ভালো করে শোন, তুই পিন্টুর খুন করিসনি, আমি খুন করেছি। তোর উপর অনেক দায়িত্ব আছে, তোকে শিল্পার খেয়াল রাখতে হবে। না দাদা, এটা হতেই পারে না। খুন আমি করেছি, তাই এর শাস্তি আমাকে পেতে হবে। আমার খুনের দায়ে তোমাকে জেলে যেতে দেব না আমি। বাচ্চাদের মতো করিস না নীলিমা, এমনিতে আমার উপর একটা খুনের মামলা আছে। সেই রঘু ভুল করে আমার হাতে মারা গিয়েছিল, তার জন্য আমি 7 বছর জেল খেটেছি। জেল খেটে আমার অভ্যাস হয়ে গেছে। তোকে আমার দিব্যি দিলাম, পুলিশের সামনে তুই চুপ করে থাকিস, আমি সবকিছু সামলে নেব। সুরেশ এবং নীলিমা কথা বলছিল, এরই মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং সুরেশকে সঙ্গে নিয়ে চলে যায়। কয়েকদিন পর আদালতে মামলা হয়। সুরেশ, তুমি যে একটা অপরাধী, তুমি কি স্বীকার করছো? হ্যাঁ জজ সাহেব, আমি স্বীকার করছি। যদি একটা অসহায় মেয়ের সম্মান বাঁচানো অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধ করেছি। আপনি যেমন শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। এর আগেও তুমি একটা খুনের জন্য 7 বছর জেল খেটেছিলে, তার মানে খুন করা তোমার কাছে নতুন কিছু নয়। জজ সাহেব, আমার দাদা কোনো খুন করেনি। আপনি আমার দাদাকে ছেড়ে দিন। আমি খুন করেছি, আপনি আমাকে জেলে দিয়ে দিন। এসব তুই কি বলছিস নীলিমা? চুপ কর। আমি একদম ঠিক কথাই বলছি জজ সাহেব। আমার দাদা আমাকে বাঁচানোর জন্যই নিজের উপর দোষ চাপিয়ে নিয়েছে। পিন্টুর খুন আমি করেছি। না জজ সাহেব, এটা ভুল কথা। আমার বোন আমাকে জেলে দেখতে পারবে না, তাই মিথ্যে কথা বলছে। আমি নিজেই খুন করেছি। দাদা, তোমাকে আমার দিব্যি, তুমি সত্যি কথা বলে দাও যে তুমি এই খুন করোনি। হ্যাঁ নীলিমা, আমি দিব্যি করে বলছি যে আমি খুন করেছি। দাদা, তুমি আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বললে। জজ সাহেব, আমার দাদা এখনো মিথ্যা কথাই বলছে। সবকিছু শোনার পর এবং ঘটনাকে ভালোভাবে বোঝার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে সুরেশ পিন্টুর খুন করেছে। কিন্তু তার সঙ্গে এটাও বোঝা যায় যে সুরেশ ইচ্ছা করে খুন করেনি, সে নিজের ভাগ্নিকে পিন্টুর হাত থেকে বাঁচানোর জন্য খুন করেছে। তাই আদালত থেকে তাকে শুধুমাত্র 5 বছরের কারাদণ্ড দেওয়া হলো। এরপর নীলিমা এবং শিল্পা আদালতে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। এটা তুমি কি করলে দাদা? এটা তুমি কি করলে? নীলিমাকে কান্নাকাটি করতে দেখে অজয় বাবুও দুঃখী হয়ে যায়। দাদা, এত বছর পর আমাদের দেখা হলো, আর তুমি এইভাবে জেলে চলে যাচ্ছ। এটাই কি আমাদের কপালে লেখা ছিল? আর কাঁদিস না নীলিমা, কাঁদিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। দাদা, আজ রাখি পূর্ণিমা, দাঁড়াও, আমি তোমার হাতে রাখি বেঁধে দেব। নীলিমা এই বলে সুরেশের হাতে রাখি বেঁধে দেয়। এরপর সুরেশ নীলিমাকে বলে, নীলিমা, রঘুর খুন হয়ে যাওয়ার পর থেকে আমার বেশিরভাগ সম্পত্তি আদালত দখল করে নিয়েছে। তুই সেখানে গিয়ে দেখিস, যদি কোনো রকম সম্পত্তি পড়ে থাকে তাহলে সেগুলো বিক্রি করে নিজের নামে একটা স্কুল বানিয়ে দিস। আমি চাই না মূর্খ থাকার জন্য অন্য কারোর জীবনে কোনো রকম অশান্তি হোক। ঠিক আছে দাদা, আমি অবশ্যই স্কুল বানাবো। অজয় বাবু, আপনিও ভালো থাকবেন। এবার আমি যাই। সাগর, তুমিও ভালোভাবে থেকো। এরপর সুরেশ পুলিশের সঙ্গে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর নীলিমা, শিল্পা এবং সাগরও সেখান থেকে চলে যায়। এইভাবে দেখতে দেখতে 5 বছর কেটে যায়।
এবং সুরেশ জেল থেকে ছাড়া পেয়ে যায়। নীলিমা, শিল্পা এবং সাগর সুরেশকে আনার জন্য আসে। আরে নীলিমা, তোরা এখানে? হ্যাঁ দাদা, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তবে বাড়ি যাওয়ার আগে আমরা অন্য এক জায়গায় যাব। কোথায় যাব? তুমি চলো, সব জানতে পেরে যাবে। এরপর সকলে গাড়িতে বসে পড়ে এবং কিছু সময় পর এক স্কুলের বাইরে গিয়ে গাড়ি থেমে যায়। দাদা, তুমি যেমনটা বলেছিলে আমরা ঠিক তেমন ভাবেই স্কুলটা বানিয়েছি। এই স্কুলের নাম আমার নামেই দিয়েছি, নীলিমা হাই স্কুল। আরে বাহ, আজ আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। আজ আমি অনেক খুশি। এখনো খুশির খবর বাকি আছে দাদা। তুমি জেলে ছিলে তাই শিল্পার সাগর এখনো পর্যন্ত বিয়ে করেনি। এবার খুব ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হবে। এরপর সকলে বাড়ি ফিরে যায় এবং কিছুদিন পর খুব ধুমধাম করে শিল্পা ও সাগরের বিয়ে হয়। এরপর থেকে সকলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে শুরু করে। বন্ধুরা, 5 ফেল বউয়ের কষ্ট গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।